সীতারঙ্গে ছুটি রঙ্গে কাছে কাছে কাতা থই থই কাতা থই থই কাতা থই থই সীতারঙ্গে ছুটি রঙ্গে কাছে কাছে কাতা থই থই কাতা থই থই কাতা থই থই মমছি রীতি নৃত্যে কি যে নাচে কাতা থই থই কাতা থই থই কাতা থই থই মমছি রীতি নৃত্যে কি যে নাচে কাতা থই থই কাতা থই থই কাতা থই থই। চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমোর হংস বলাকার পাথায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলাকার পাথায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 বায়ু বহে পূর্ব সমুদ্র হতে ছলো 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 তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে ছলো 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 তটিনী তরঙ্গে মনোমোর ধায় তারি মত প্রবাহে তাল তমাল অরণ্যে মনোমোর ধায় তারি মত প্রবাহে তাল তমাল অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 নমস্কার।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই তীরে। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চখাচখির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙি সন্ধেবেলায় ভিড়ে। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চখাচখির ঘর। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, যেথায় গাথা ঘনচ্ছায়া পাতার আচ্ছাদন, যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, দুই ধারে তার বেণু বনের শাখায় গলাগলি। সকাল সন্ধে বেলা ঘাটে বধুর মেলা, ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাসায় ভেলা। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, যেথায় গাথা ঘনচ্ছায়া পাতার আচ্ছাদন। তোমার আমার মাঝখানেতে একটি বহে নদী, দুই তটেরে একই গান সে শোনায় নিরবধি। আমি শুনি শুয়ে বিজন বালু ভুয়ে, তুমি শোনো কাঠের কলস ঘাটের পরে থুয়ে। তুমি তাহার গানে বোঝো একটা মানে, আমার কুলে আরেক অর্থ ঠেকে আমার গানে। তোমার আমার মাঝখানেতে একটি বহে নদী, দুই তটেরে একই গান সে শোনায় নিরবধি। নমস্কার। আমি পিয়ালি সরকার ঢাকুরিয়া সীমার মাঠ থেকে একটা রবীন্দ্রসঙ্গীত করে আপনাদের শোনাচ্ছি। আমার মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে। মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিষেধ রাতি। মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিষেধ রাতি। তার বাঁশি বাজে আধার মাঝে, বাঁশি বাজে আধার মাঝে, দেখি না যে চোখে তারে। মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ও তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে। মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, ওরে তুই যাহারে দিলি ফাঁকি খুঁজে তারে পাই কি আঁখি। ওরে তুই যাহারে দিলি ফাঁকি খুঁজে তারে পাই কি আঁখি। এখন পথে ফিরে পাবি কি রে, পথে ফিরে পাবি কি রে, ঘরের বাহির করলি যারে। মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ও তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে। মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে,
জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই উলাপুর গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারের সেই দশা উপস্থিত হইয়াছে। ছেলে ভালো করিয়া মিশিতে জানে না, অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত হয়, নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না। তাহার বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয়, এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়, চারটি খাইতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13, বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চ ঈশ্বরে গান জুড়িয়া দিত। আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে, কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত। বাপকে অল্প অল্প মনে পড়ে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত, তাহারই মধ্যে দৈবাৎ দু একটি সন্ধ্যা তাহার পরিষ্কার ছবির মতো অঙ্কিত হইয়া আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির ওপর বসিয়া পড়িত। একদিন পোস্টমাস্টার তাহার আপিসের কাঠের চৌকির ওপর বসিয়া নিজের ঘরের কথা মনে করিতেন, ছোট ভাই, মা এবং দিদির কথা। প্রবাসে একলা ঘরে যাহাদের জন্য হৃদয় তাহার ব্যথিত হইয়া উঠিত, তাহাদের কথা। রতন রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল, হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়াতে শেখাবো, বলিয়া সমস্ত দুপুর বেলা তাহাকে লইয়া স্বরে অ স্বরে আ করিলেন, এবং এইরূপে অল্প দিনেই যুক্তক্ষর উত্তীর্ণ হইলেন। একদিন প্রাতঃকাল হইতে খুব বাদলা করিয়াছে। রতন দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার ওপর শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল রতন। তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে, ঘন বর্ষায় রোগকাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে। তপ্ত ললাটের ওপর শাখা পরা কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহবয়ী নারী রূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন, এই কথা মনে করিতে ইচ্ছা করে। এবং এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন আর বালিকা রহিল না। সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করিয়া বসিল। বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময়ে বাটিকা খাওয়াইল, সারা রাত্রি শিয়রে জাগিয়া রইল, আপনি পথ্য রাধিয়া দিল, এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? কেমন
বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন। মনে স্থির করিলেন, আর নয়, এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যেবেলায় ডাক পড়িল, রতন। দাদাবাবু, আমাকে ডাকছিলে? রতন, কালই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। পোস্টমাস্টার আহার সমাপ্ত হইলে পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? সে কি করে হবে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বুঝানো আবশ্যক বোধ করিলেন না। বুঝাতে আমার হলো দিন আখেরি, মনে রে বুঝাতে আমার হলো দিন আখেরি, বুঝো না মন আপন মরণ একই অবিচারী। ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে, পাছে প্রাতঃকালে আবশ্যক হয়, এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশের প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। প্রভু কহিলেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে আমি বলে দিয়ে যাব, তিনি তোকে আমারই মতন যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়ার্দ্র হৃদয় হইতে উত্থিত, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু নারী হৃদয়ে কে বুঝিবে? রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এরম নরম কথা সে সহ্য করিতে পারিল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিল, না না, তোমার কাউকে কিছু করতে হবে না, আমি এখানে থাকতে চাই নে। পোস্টমাস্টার রতনের এই রূপ ব্যবহার কখনো দেখেন নাই, তাই অবাক হইয়া রইলেন। যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাইবার সময় তোকে কিছু দিয়ে গেলুম, হ্যাঁ, এতে তোর দিন কয়েক চলবে। তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না। বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল। পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া, কাঁধে ছাতা লইয়া, মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের প্যাটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফোরিত নদী ধরণীর উচ্ছ্বলিত অশ্রু রাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোড় বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। তারপরেই নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয় হইতে
তাহার এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি? পৃথিবীতে কে কাহার? কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে, আর সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতর প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয় রক্ত শুষিয়া সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্ত আবার ব্যাকুল হইয়া ওঠে। আমারি ঘরখানায় কে বিরাজ করে, আমি জনম ভরে দেখলাম না রে। আমারি ঘরখানায় কে বিরাজ করে, আমি জনম ভরে দেখলাম না রে। সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া, বিরল নিশিদিন বসে আছি শুধু পথ পানিছি। সখাহে এলে না, সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া, বিরল নিশিদিন বসে আছি শুধু পথ পানিছি। সখাহে এলে না। দিন যায় রাত যায় সব যায়, আমি বসে হায়। দেহে বল নাই, চোখে ঘুম নাই, শুকায় গিয়াছে আখি জল। একে একে সব আশা ঝরে ঝরে পড়ে যায়। সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া, বিরলে নিশিদিন বসে আছি শুধু পথ পানিছি। সখাহে এলে না। দিন যায় রাত যায় সব যায়, আমি বসে হায়। দেহে বল নাই, চোখে ঘুম নাই, শুকায় গিয়াছে আখি জল। একে একে সব আশা ঝরে ঝরে পড়ে যায়। সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া, বিরলে নিশিদিন বসে আছি শুধু পথ